পৃষ্ঠা 221। ইন্ডিয়ান লিজেন লয়হস্যই বর্গীয় জয়হস্যই অন্তস্থ অদন্তেন্ন। ইন্ডিয়ান লিজেন উদ্ধৃতির মধ্যে গড়ার লক্ষ্যে সৈন্যদের নিয়োগ করার সময়েও হিন্দু মুসলিম ঐক্য নিয়ে সুভাষের এই প্রয়াসের চিহ্ন দেখা গিয়েছিল। এশিয়ায় চলে আসতে চাইলেও ইউরোপের যুদ্ধবন্দী ক্যাম্প থেকে ভারতীয় সেনাদের ব্রিটিশ ভক্তি থেকে সরিয়ে আনার ব্যাপারে ঢিলা দিতে রাজি ছিলেন না তিনি। 1941 ডিসেম্বরের সামান্য সূচনা থেকে শুরু করে এই বাহিনীর বহর 1942 ডিসেম্বরের মধ্যে ছড়িয়ে গিয়েছে 4 ব্যাটালিয়ন। অ্যানাবার্গের POW ক্যাম্পে ভারতীয় সেনাদের সঙ্গে প্রথম মোলাকাতের সময়ই দেখলেন বন্দীদের মধ্যে যেসব অফিসার দায়িত্বপ্রাপ্ত নন তাঁরা নিয়োগ পদ্ধতিতে বাধা সৃষ্টি করার যথাসাধ্য চেষ্টা করছেন। যেসব সৈন্য এখনো মন ঠিক করে উঠতে পারেননি তাঁদের তুলনায় দৃঢ় চিত্ত সৈন্যরাই সুভাষের কাছে বেশি বাঞ্ছিত। আর ব্রিটিশ সম্রাটের নামে একদিন আনুগত্যের শপথ নেওয়া সৈন্যদের টেনে এনে তাদের মন প্রাণ জিতে নেওয়ার ব্যাপারে সুভাষের সম্পূর্ণ ভরসা তার নিজের বোঝানোর ক্ষমতার উপরই। NG গানপুলের বর্ণনায় উদ্ধৃতি শুরু, সৈন্যদের সামনে যখন দাঁড়ান তিনি কোনো সামরিক নেতা তো নয়, লম্বা কালো পোশাকে বরং তাঁকে দেখায় যেন মন্ত্র উচ্চারণকারী বিশপের মতো। দাঁড়ি উদ্ধৃতি শেষ টিকা 55। গিরিজা মুখার্জিও ড্রেসডেনের কাছে একটি সমাবেশের বর্ণনা দিয়েছেন যেখানে 1942 সালের শরতের এক বিকেলে আদতে কৃষক বেশ কিছু ভারতীয় সৈন্য সুভাষের কথা শুনতে ভিড় জমালেন। প্রায় 1.5 ঘন্টা ধরে হিন্দুস্তানিতে তাঁদের উদ্দেশ্যে বক্তৃতা করলেন সুভাষ। উদ্ধৃতি শুরু। একটি বিরাট গাছের ছায়ায় সোজা হয়ে দাঁড়িয়ে সুভাষ তাঁদের লক্ষ্য করে কথা শুরু করলেন। কথা বললেন হিন্দুস্তানিতে। আমরা তাকে ঘিরে দাঁড়িয়ে আস্তে আস্তে যেই উদ্দীপ্ত হয়ে উঠছেন তিনি, আমি দেখছি সকল শ্রোতা কিভাবে তার কথার টানে আকৃষ্ট হয়ে পড়ছে, কিভাবে তার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ অসম্ভব মনোযোগ দিয়ে শুনছে। যখন শেষ হলো প্রায় 400 মানুষের ভিড় যেন নতুন প্রাণ পেয়ে উঠল, নতুন একটা উদ্দীপনা, নতুন উত্তেজনা তাদের মধ্যে, অথচ তারা নিছক কৌতূহলের বশেই এসেছিল সেদিনের সভায়। পৃষ্ঠা 222। প্রচুর সংখ্যক জাট, শিখ, পাঠান সেখানে, তাদের অনেকেই সীমান্ত যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা। সকলে ভিড় করে এগিয়ে আসছে আমাদের দিকে, তাদের নাম লিখে নিতে বলছে। দাঁড়ি উদ্ধৃতি শেষ। গিরিজা মুখার্জির মতে উদ্ধৃতি শুরু। সামরিক শৃঙ্খলার জার্মান ধরনটা সুভাষের পছন্দ ছিল, যদিও কোনো কালে তিনি অন্তর থেকে সামরিক ভাবাপন্ন ছিলেন না। দাঁড়ি উদ্ধৃতি শেষ টিকা 56। NG স্বামী এবং আবিদ হাসানকে এই সেনাবাহিনীর নিয়োগ সংক্রান্ত কাজগুলির দায়িত্ব দিলেন তিনি। যখন MR ব্যাসও এদের সঙ্গে যোগ দিতে চাইলেন, সুভাষ মজা করে তার অনুরোধ ফিরিয়ে দিলেন। বললেন, মহাত্মাজির কাছে এমনিতেই আমার অনেক হিসেব দেওয়ার আছে, তার উপর একজন গুজরাতিকে হিংসাব্রতে দীক্ষিত করে ফেললে কি কৈফিয়ত দেব তাঁকে? টিকা 57। একেবারে অন্তর থেকে সৈন্যদের সঙ্গে কথা বলতেন সুভাষ, কিন্তু এও চাইতেন যাতে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ সকলেই যেন একটা কোনো মিলনের জায়গা খুঁজে পান। ব্যাস স্মরণ করেন, গাড়িতে অ্যানাবার্গে যেতে যেতে সুভাষ AM সুলতানের কাছে
এটা ওটা নানা হিন্দুস্তানি শব্দবন্ধ জানতে চাইতেন। আবিদ হাসান যে হিন্দু মুসলিম শিখ সৈন্যদের আলাদা আলাদা খাওয়ার জায়গা না করে সকলকে একসঙ্গে খেতে বসতে বলেন, সেটা তার পছন্দ হয়েছিল। আস্তে আস্তে মুসলিম ও শিখরা তাদের হালাল বা ঝাটকা নামে আলাদা রকম মাংস পরিবেশনের দাবি ছেড়ে দেন। অত্যুৎ শাহী হাসান এমনকি একটি প্রার্থনাও বানিয়ে ফেলেন, যাতে হিন্দুদের ঈশ্বরও নেই, মুসলিমদের আল্লাহ ও নেই, আছেন কেবল দুনিয়া কি মালিক। সুভাষ অবশ্য তাকে এই পরিকল্পনা বাদ দিতে বলেন। তার যুক্তি, ঐক্যের লক্ষ্যে যদি ধর্মের আশ্রয় নেওয়া হয়, তবে একইভাবে বিচ্ছিন্নতার জন্যও ধর্মের ব্যবহার হওয়ার পথ খুলে যায়। টিকা 58। ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার চেষ্টাও ছিল পাশাপাশি। ইতালির বাসিন্দা আর এক ভারতীয় রাজনৈতিক কর্মী ইকবাল সেদাই, তালবু সয়কার দয়াকার রস্যই, ইকবাল সেদাই সে চেষ্টা চালাচ্ছিলেন। সেদাইয়ের রেডিও হিমালয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বদলে অল ইন্ডিয়া মুসলিম লীগে পক্ষাবলম্বী। 1942 এপ্রিলে ইতালীয়রা তাকে সেন্ট্রো মিলিতারে ইন্ডিয়া গঠনের অনুমতি দিল। বিভিন্ন ক্যাম্পে যুদ্ধবন্দীদের নিয়ে 350 সৈন্যের একটি ছোট বাহিনী তৈরির অনুমোদনও দিল। সুভাষকে অনেকভাবে বিরক্ত করতেন এই সেদাই। নাৎসি জার্মানিতে বসে সুভাষ কমিউনিস্টদের নিয়ে দল পাকাচ্ছেন বলে অভিযোগ তুলতেন। সুভাষ অবশ্য নিশ্চিত ছিলেন সেদাইয়ের লক্ষ্য সিদ্ধি হবে না। ঠিকই বুঝেছিলেন তিনি 1942 নভেম্বরে এক সিপাহী বিদ্রোহের ফলে সেন্ট্রো মিলিতারে ইন্ডিয়া ভেঙে দিতে হলো। টিকা 59, পৃষ্ঠা 223। সুভাষের ইন্ডিয়ান লিজিয়ন তখন জার্মানির তত্ত্বাবধানে আকারে প্রকারে সমানেই বেড়ে চলেছে। প্রথমে তিনি জোর দিচ্ছিলেন যে কেবল ভারতে অথবা ভারতের কাছাকাছি ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধেই এদের কাজে লাগানো হবে। এল আলমিনের যুদ্ধের প্রাককালে মত পরিবর্তন করলেন তিনি। বললেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদী দখল থেকে আলেকজান্দ্রিয়ার মুক্তির অভিযানেও অংশ নিতে এদের পাঠানো যেতে পারে। রামেল কিন্তু রাজনীতির সঙ্গে সামরিক ক্ষেত্রকে এক করতে রাজি ছিলেন না। তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিলেন। সুভাষের জেদ ভারতীয়রা ইস্টার্ন ফ্রন্টে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কখনোই যুদ্ধ করবে না। ইউরোপে যতদিন তিনি ছিলেন ইন্ডিয়ান লিজিয়নের প্রশিক্ষণই চলল কেবল, কোনো সামরিক অভিযানে তারা অংশ নিল না। সুভাষের প্রস্থানের পর নাম্বিয়ারও পূর্ব দিকে তাঁর বাহিনী না পাঠানোর চেষ্টায় সফল হতে পেরেছিলেন। পরবর্তীকালে 1943-এর শেষে এবং 1944-এ ফরাসি উপকূলে এই বাহিনী মিত্র শক্তির বিরুদ্ধে লড়তে যায়। টিকা 60। কোথায় কিভাবে যাত্রা করবেন পরিকল্পনা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় সুভাষ নিজেকে ব্যস্ত রাখছেন যুদ্ধ পরবর্তী স্বাধীন ভারতের পুনর্গঠন বিষয়ে ভাবনা চিন্তার মধ্যে। ফ্রি ইন্ডিয়া সেন্টারে দ্বিভাষিক মাসিক পত্রিকা আজাদ হিন্দে 1942-এর অগস্টে একটি প্রবন্ধ লিখলেন ফ্রি ইন্ডিয়া অ্যান্ড হার প্রবলেমস নামে। তাতে লিখলেন, ভবিষ্যৎ ভারতীয় রাষ্ট্র নিয়ে এখনই কোনো দৃঢ় মতামত তৈরি করে ফেলা নির্বুদ্ধিতা হবে। এও বললেন, প্রথমে দরকার একটি সবল কেন্দ্রীয় সরকার এবং একটি সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ সর্বভারতীয় পার্টি। রাষ্ট্র, ব্যক্তি ও গোষ্ঠীর পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত করতে বাধ্য থাকবে। এই নতুন ব্যবস্থা স্থিতিশীল হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সুষ্ঠুভাবে কাজ করতে শুরু করলে
বললেন তিনি, আস্তে আস্তে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, প্রাদেশিক সরকারগুলির হাতে অধিক পরিমাণ দায়িত্ব দেওয়া হবে। টিকা 61। সুভাষের নিজের বক্তৃতা ও প্রবন্ধ ছাড়াও পণ্ডিত কে এ ভট্টর সম্পাদিত আজাদ হিন্দে প্রকাশিত হতো ভবিষ্যৎ ভারত বিষয়ে নানা ধরনের চিত্তাকর্ষক লেখা। লিখতেন সুভাষের চারপাশে জড়ো হওয়া একরাশ উজ্জ্বল তরুণ। তাদের অধিকাংশেরই মতামত বাম ঘেঁষা, সমাজতন্ত্রী, যদিও সকলেই সেই সময়ে বার্লিনে। সুযোগ হলে যেমন 1942-এর 11 সেপ্টেম্বর হামবুর্গে ইন্দো জার্মান সোসাইটি প্রতিষ্ঠার সময়ে দুই দেশের কাব্য ও দর্শনের সংযোগ বিষয়ে বক্তৃতা করলেন সুভাষ। জার্মান অর্কেস্ট্রায় রবীন্দ্রনাথের গান ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে বেজে উঠল সেই দিন। প্রথমবার এইভাবে ব্যবহৃত হলো গানটি। গোয়েটে, শপেনহাওয়ার, ফ্রিডরিশ রুকাট, A.W. স্লেগেল, ম্যাক্স মিউলার, পল ডয়সেন এইসব অতীত গৌরব স্মরণের মাধ্যমে হয়তো সমসাময়িক নাৎসি জার্মানির শ্বাসরোধী পরিস্থিতি থেকে পালানোর আশ্রয় খুঁজতেন সুভাষ। টিকা 62, পৃষ্ঠা 224। কাব্য ও দর্শনের বাইরেও আরেকটি ঘটনা সেদিন তাকে ইউরোপীয় অভিযাত্রার ক্লেশ, ক্লান্তি সব ভুলিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যেত এমিলির সঙ্গে তাঁর গভীর আবেগের সম্পর্ক। বার্লিনে 1941-এর এপ্রিল থেকে 1942-এর জুলাই পর্যন্ত সর্বক্ষণ তিনি সুভাষের পাশে। রোমে বেড়াতে গিয়ে এমিলি নিজের পছন্দের চার্চগুলি দেখাতে নিয়ে গেলেন সুভাষকে। আর বাডগাস্টাইন তো তখনও সেই 1930-এর দশকের পুরনো দিনগুলির মতোই নিরবচ্ছিন্ন শান্তির আশ্রয়। ইউরোপে যুদ্ধের সময় সুভাষের কিছু অভ্যাস পাল্টে যায় ঠিকই, তবে সব মিলিয়ে তিনি এখনও সেই একই রকম, জীবনের পরম লক্ষ্যের প্রতি একই রকম ঐকান্তিক। আগের কিছু মানসিক বাধা কাটিয়ে উঠেছেন। প্রথম অ্যালকোহল পান করেছেন ভারত থেকে পালিয়ে আসার পর মস্কোয়, ভডকা। এমিলির কাছে স্বীকার করেছেন গলাটা যেন জ্বলে গেল। টিকা 63। ইউরোপে গিয়ে ওয়াইনও পছন্দ করতে শুরু করলেন, প্রধানত রেড ওয়াইন। গো মাংস ও আর এই একনিষ্ঠ হিন্দুর পরিত্যাজ্য নয় এখন। স্নায়ু স্থির করতে এমনকি সিগারেটও খান। সোফিয়েনস্ট্রাসের বাড়িতে তিনি ও এমিলি লম্বা সময় জুড়ে একসঙ্গে থাকার সময়েই অন্তঃসত্ত্বা হলেন এমিলি। 1942-এর জুলাইয়ে এমিলি যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, বার্লিন ছেড়ে ভিয়েনায় মা ও বোনের কাছে থাকতে চলে গেলেন তিনি। সুভাষেরও তখন এমনিতেই দেশ ছেড়ে এশিয়ার দিকে যাত্রা করার সময় এসে গিয়েছে। ব্যবস্থাপত্র শেষ হলেই বেরিয়ে পড়বেন তিনি। এমিলি চাইলেন নিজের শহরে তাঁদের সন্তানের জন্ম হোক, আর সুভাষ বেরিয়ে পড়লেন তাঁর পরাধীন দেশকে শত্রু দখল থেকে মুক্ত করার পরম লক্ষ্য নিয়ে। টিকা 64। জার্মান আর জাপানিরা এশিয়ার সাবমেরিনের ব্যবস্থাপনা করতে এত দেরি করছে দেখে সুভাষ আবার ইতালীয়দের সহায়তায় বিমানে করে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করলেন। রোডস থেকে রেঙ্গুন একটি ইতালীয় ননস্টপ ফ্লাইট সফল হয়েছে জেনে উৎসাহিত হলেন তিনি। একদিন 1942-এর অক্টোবরে কনিগ্সব্রুকে ইন্ডিয়ান লিজিয়ন পরিদর্শন করছেন সুভাষ। এমন সময় আলেকজান্ডার ওয়ার্থ সুসংবাদ নিয়ে হাজির। রোম থেকে তার ফ্লাইটের সব ব্যবস্থা প্রস্তুত। সুভাষ তাড়াতাড়ি বার্লিনে ফিরলেন বিদায় পর্ব সারতে। ইউক্রেনের ফিল্ড হেডকোয়ার্টারে উড়ে গেলেন রিবেনট্রপের সঙ্গে দেখা করতে।
ইউরোপে ফ্রি ইন্ডিয়া সেন্টারের দায়িত্বে যাকে রেখে যাচ্ছেন সেই নাম্বিয়ারের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। তবে অসতর্ক ইতালীয় কর্তৃপক্ষের গাফিলতিতে খবরটা ফাঁস হয়ে যাওয়ায় অক্টোবরের সেই ফ্লাইট শেষে বাতিল করতে হলো। ভীষণই হতাশ সুভাষ। ক্রুদ্ধ অতিথিকে শান্ত করতে তড়িঘড়ি তাকে আর নাম্বিয়ারকে 1942 অক্টোবরে চেকোস্লোভাকিয়ায় বেড়াতে পাঠানোর বন্দোবস্ত করে দিল জার্মান বিদেশ দপ্তর। কেপলার ও ট্রট এর সঙ্গে দুই ভারত সন্তান গেলেন ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভাজতেক তুকার সঙ্গে দেখা করতে। পৃষ্ঠা 225। প্রেসিডেন্ট ও অন্যান্য মন্ত্রীরা তাঁদের অভ্যর্থনা জানালেন জার্মান কর্তৃপক্ষের সঙ্গে। সুভাষ তাঁর বন্ধু প্রফেসর ডি লেসনির একাদন্তের সদন্তের নয় রস্যই লেসনির বিষয়েও কথা বললেন। ভিয়েনা হয়ে বার্লিনে ফিরে এলেন। ভিয়েনায় এমিলির সঙ্গে দেখা হলো। টিকা 65। ফোনে সর্বক্ষণই যোগাযোগ ছিল তাঁদের। তবে এবার সুভাষকে আলাদা করে জার্মান বিদেশ দপ্তরের সাহায্য নিতে হলো যাতে তাঁরা পরস্পরের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন। টিকা 66। অবশেষে 1942-এর 6 নভেম্বর সেই এশিয়াগামী বিমান ধরতে রোমে চললেন সুভাষ। কিন্তু আবারও তিক্ত হতাশা। বিমানযাত্রার পথ বিষয়ে ইতালি আর জাপানের মধ্যে মতৈক্য হলো না। প্রথম পক্ষ এতদিন সোভিয়েট আকাশপথ ব্যবহার করে এসেছে, কিন্তু জাপানিরা এই যাত্রায় সেই পথ ধরতে চায় না। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তো তাদের কোনো সংঘর্ষ নেই, আবার জাপানের প্রস্তাব অনুসারে দক্ষিণের আকাশপথ ব্যবহারে ইতালির অনিচ্ছা। তাদের মতে বড় বেশি ঝুঁকি সে পথে। রোমে সপ্তাহখানেক জিরিয়ে বিষণ্ণ মনমরা সুভাষ ফিরে এলেন বার্লিনে। টিকা 67। ইউরোপ থেকে তার বেরোনোর একটির পর একটি সুযোগ যে এইভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে তার পিছনে হয়তো নিয়তিরই কারসাজি। রোম থেকে যদি ফ্লাইটটা সত্যিই সেদিন ধরতে পারতেন, ব্যক্তিগত জীবনে এক বিরাট সুখের মুহূর্ত তার যাপন করা হতো না। 1942 সালের 29 নভেম্বর সুভাষ ও এমিলির কন্যা অনিতার জন্ম হলো ভিয়েনায়। নাম্বিয়ারের বর্ণনা অনুসারে খবরটা পেয়ে কিন্তু নারী অধিকারের বিরাট সমর্থক সুভাষ যেন একটু বিমর্ষ হয়ে পড়লেন। পুত্র সন্তান লাভের সৌভাগ্য হলো না বলে। অবশ্য ডিসেম্বরে যখন অনিতাকে দেখলেন, সাময়িক সেই বিমর্ষতা কেটে গিয়ে গর্বে আনন্দে ভরে উঠলেন তিনি। সুভাষ, এমিলি আর অনিতা ভিয়েনায় চুপচাপ কাটালেন সেবারের ক্রিসমাস। টিকা 68। বিপ্লবী জীবনে সাংসারিক সুখ মুহূর্তের সুখ বই কিছু নয়। এমিলি ফিরে গেলেন কাজে। সুভাষের বই দি ইন্ডিয়ান স্ট্রাগলের নতুন সংস্করণটির জার্মান ভাষায় অনুবাদের মধ্যে। টিকা 69। নভেম্বরের মাঝামাঝি রোম থেকে ফিরে ইতিমধ্যেই রিবেনট্রপ ও জার্মান রাষ্ট্রদূত হিরোশি ওশিমার সঙ্গে এশিয়া যাত্রার বিকল্প পথ বিষয়ে আলোচনা শুরু করে দিলেন সুভাষ। মিলিটারি সহকারী কর্নেল ইয়ামামোতো বিন প্রয়োজনীয় ব্যবস্থাপনার স্বার্থে বিমানে তুরস্ক ও সোভিয়েত অঞ্চলের উপর দিয়ে জাপানের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু সোভিয়েত ইউনিয়ন জাপানি কূটনীতিকের জন্য নিজের আকাশপথ ব্যবহার করতে দেওয়ার যে অনুগ্রহ দেখালো, ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী বিপ্লবীর জন্য সেই একই অনুগ্রহ দেখাতে তারা রাজি হলো না। টিকা 70। ভারতের আরেকটু কাছে কোথাও থাকলে আমরা দেশের জন্য আরও অনেক কিছু করতে পারতাম। 1942-এর 5 ডিসেম্বর কন্যার জন্মের ঠিক এক সপ্তাহ পরে রিবেনট্রপকে লিখলেন সুভাষ। অনুরোধ চলতেই লাগলো।
ব্যবহারিকভাবে জার্মান সরকারের পক্ষে আমাকে দূর প্রাচ্যে যেতে সাহায্য করাটা নিশ্চয়ই সম্ভব, হয় বিমানে, নয় সাবমেরিনে, নয় জাহাজে। পৃষ্ঠা 226। কিছুটা ঝুঁকি তাতে আছে ঠিকই, কিন্তু সে তো সব ব্যাপারেই থাকে। আমি আসলে নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখি, বিশ্বাস করি যে আমার প্রয়াসে আমি সফল হব। টিকা 71। 1943 সালের জানুয়ারির মধ্যভাগে সাবমেরিনে সুভাষের এশিয়া যাত্রার ব্যবস্থা শেষ হলো। 20 জানুয়ারি এমিলি কয়েকদিন একসঙ্গে কাটাতে চলে এলেন বার্লিনে। সোফিয়েন স্ট্রাসের বাড়িতে 23 জানুয়ারি সুভাষের 46তম জন্মদিন পালন হলো। ছোট পার্টি হলো একটা, অনেক কাজ এখনো বাকি। সুভাষের যাত্রা চলাকালীন তার যেসব বক্তৃতা বেতারে প্রচারিত হবে সেগুলি রেকর্ড করা হলো। একটি বক্তৃতায় বিবিসিকে ব্লাফ অ্যান্ড ব্লাস্টার কর্পোরেশন বলে পরিহাস করা হলো। যদিও বিশেষ সুবিধে দাঁড়ালো না সেটা, আগের একটি বক্তৃতা থেকে বিরাট একটি অনুচ্ছেদ সেখানে পুনর্ব্যবহৃত হতে দেখা গেল। বেতারে প্রচারের সময় দেখা গেল আরও একটি অপ্রত্যাশিত সমস্যা এসে হাজির। যে সময় সুভাষ রওনা হলেন ঠিক তখনই অনশন শুরু করলেন গান্ধী, অথচ সুভাষের বক্তৃতায় তার কোনো উল্লেখও রাখা গেল না। 13 এপ্রিল অমৃতসর হত্যাকাণ্ডের দিনটি মনে করে যে বক্তৃতা তৈরি হলো তাতে অবশ্য সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক ঘটনাবলীর উল্লেখের বিশেষ প্রয়োজন ছিল না। টিকা 72। 1943 সালের 26 জানুয়ারি বার্লিনে স্বাধীনতা দিবস উদযাপনের একটি বড় অনুষ্ঠানে শেষবারের মতো ইউরোপের জনসমক্ষে এসে দাঁড়ালেন সুভাষ। ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বাধীনতার ঘোষণাটি পাঠ হলো। আজাদ হিন্দের বর্ণনায় উদ্ধৃতি শুরু, অত্যন্ত বর্ণময় ও গুরুত্বপূর্ণ, উদ্ধৃতি শেষ। এই সভাটিতে সেদিন উপস্থিত ছিলেন প্রায় 600 অতিথি। তার মধ্যে ছিলেন জেরুজালেমের গ্র্যান্ড মুফতি এবং ইরাকের রশিদ আলী এল গিলানিও। লাল টিউলিপ, সাদা লাইল্যাকে সাজানো সভাস্থলে নেতাজি প্রবেশ করলেন। পরনে কালো শেরওয়ানি, বক্তৃতা দিলেন জার্মানে। বক্তৃতার ইংরেজি অনুবাদ একই সময় প্রচারিত হলো ভারতে। বিরাট বক্তৃতাটিকে ধরা রইল তাঁর দার্শনিক চিন্তার প্রতিসরণও। উদ্ধৃতি শুরু। জীবন আমাদের কাছে এক দীর্ঘ অনন্ত তরঙ্গ। সৃষ্টির অসীম বৈচিত্র্যের মধ্যে ঈশ্বরের নিজেরই প্রকাশ। সবই তাঁর লীলা, বিশ্বের নানা শক্তির অনন্ত খেলা। বিশ্বজগতের এই শক্তি লীলার মধ্যে কেবল সূর্যালোকই নেই, অন্ধকারও আছে। কেবল আনন্দই নেই, দুঃখও আছে। কেবল উত্থানই নেই, পতনও আছে। আমরা যদি নিজেদের প্রতি আস্থা না হারাই, নিজেদের ঈশ্বরে আস্থা না হারাই, তবে অন্ধকার, দুঃখ এবং অধঃপতনের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলব নতুন সূর্যালোক, নতুন আনন্দ, নতুন প্রগতির দিকে। দাঁড়ি, উদ্ধৃতি শেষ। টিকা 73। পৃষ্ঠা 227। সুভাষচন্দ্র বসু এখন প্রস্তুত তার নিজের ও নিজের দেশের চরম নিয়তির দিকে ঢেউয়ে ঢেউয়ে এবার এগোতে চলেছেন তিনি। বিপদের পথে। পৃষ্ঠা 227। 7 বছর আগে 1936 সালের মার্চে এমিলিকে ছেড়ে সুভাষ ফিরে গিয়েছিলেন তার প্রথম প্রেম, তার দেশ এর কাছে। আরও একবার ঘনিয়ে এসেছে বিদায় প্রহর। তবে এখন পৃথিবীর পরিস্থিতি আরও সংঘাত সংকুল, আরও অনেক জটিল।
1943-এর 8 ফেব্রুয়ারি ইউরোপ থেকে এশিয়ায় বিপজ্জনক পাড়ি আরম্ভের ঠিক আগে মেজদাদা শরৎকে একটি মর্মস্পর্শী চিঠি লিখলেন সুভাষ বাংলায়। এমিলির হাতে দিয়ে গেলেন সেই চিঠি। কোলন উদ্ধৃতি শুরু। আজ পুনরায় আমি বিপদের পথে রওনা হইতেছি, এবার কিন্তু ঘরের দিকে। হয়তো পথের শেষ আর দেখিব না। যদি তেমন বিপদ পথের মাঝে উপস্থিত হয়, তাহা হইলে ইহ জীবনে আর কোনো সংবাদ দিতে পারিব না। তাই আমি আজ আমার সংবাদ এখানে রাখিয়া যাইতেছি। যথাসময়ে এই সংবাদ তোমার কাছে পৌঁছিবে। আমি এখানে বিবাহ করিয়াছি এবং আমার একটি কন্যা হইয়াছে। আমার অবর্তমানে আমার সহধর্মিণী ও কন্যার প্রতি একটু স্নেহ দেখাইবে, যেমন সারা জীবন আমার প্রতি করিয়াছ। দাঁড়ি উদ্ধৃতি শেষ। টিকা ৭৪। বার্লিনের সোফিয়েনস্ট্রাসে আরও কটা দিন থেকে গেলেন এমিলি, যাতে কারো মনে কোনো সন্দেহ না জাগে। তারপর ফিরে গেলেন ভিয়েনায় অনিতার কাছে। ধর্ম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের প্রয়োজন বিষয়ে সর্বদা সচেতন সুভাষ ভেবেছিলেন তার এশিয়া যাত্রায় সঙ্গে নেবেন একজন হিন্দু, একজন মুসলিম এবং একজন শিখ সঙ্গীকে। জার্মান নৌ অফিসাররা যখন তাকে জানালেন যে মাত্র একজন সঙ্গীই নেওয়া যাবে, আবিদ হাসানকে বেছে নিলেন তিনি। এনজি স্বামী এবং আরও 4 সঙ্গী, যারা ওয়্যারলেস টেলিগ্রাফি, গোপন যোগাযোগ রক্ষা, উন্নত মানের রেডিও ট্রান্সমিশন ইত্যাদিতে উচ্চ মানের প্রশিক্ষণ নিয়েছেন, তারা সব আসবেন পিছনের ব্লকেড রানারে মার্চ মাসে। টিকা ৭৫। বেশি কিছু জানানো হলো না হাসানকে, কেবল বলা হলো দীর্ঘ যাত্রার সামনে ব্যাগ গুছিয়ে নিতে। যাত্রার গন্তব্য বিষয়ে কিছুই জানলেন না তিনি। তার ভয় হলো হজ এর সময়ে সাম্রাজ্যবাদ বিরোধী নতুন লড়াকুদের খুঁজে বার করার যে পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল, তার জন্য বোধ হয় তাকে মক্কা পাঠিয়ে দেওয়া হচ্ছে। টিকা ২২৮। লেহার্টার লয়কার হয় হসন্ত টয়রে ফাঁকার বয়শূন্য র। লেহার্টার ট্রেন স্টেশনে নেতাজিকে দেখে শেষে বুঝলেন তিনি তার নেতার সঙ্গী হতে চলেছেন। বার্লিন থেকে কিয়েলের দিকে ট্রেন ছুটছে, এমন সময় সুভাষ হাসানকে জিজ্ঞেস করলেন, এখন কি তুমি জানো তুমি কোথায় চলেছ? ইয়েস স্যার, হাসানের উত্তর। আমরা কোথায় চলেছি জানি। কোথায় জানতে চাইলেন সুভাষ। আমরা দুইজনই হজ করতে যাচ্ছি, ঈষৎ বিরক্ত গলায় বললেন সঙ্গীটি। শুনে হাসিতে ফেটে পড়লেন তার নেতা। টিকা ৭৬। উত্তর জার্মানির বন্দর শহর কিয়েলে পৌঁছলেন সুভাষ এবং হাসান 1943-এর ৮ ফেব্রুয়ারি। ৯ তারিখ ভোর হওয়ার আগে জার্মান সাবমেরিন ইউ-১৮০-র ক্যাপ্টেন ওয়ার্নার মুজেনবার্গ তাঁদের স্বাগত জানালেন ডুবোজাহাজে। 2 ভারতীয় ডুবোজাহাজে পা রাখতে না রাখতেই ছেড়ে দিল সেটি। ঐতিহাসিক ক্রিস্টোফার বেইলি এবং টিম হার্পার 1943 সালে যুদ্ধ পরিস্থিতি বিষয়ে মন্তব্য করেন, একদিক দিয়ে ব্রিটিশের তখন ভীত বোধ করার বিশেষ কারণ ছিল তাদের সবচেয়ে দৃঢ় চেতা, উদ্ভাবন ক্ষমতায় সবচেয়ে দক্ষ ভারতীয় বিরোধী নেতাটি সেই সময় এগিয়ে চলেছেন। টিকা ৭৭। ইতিমধ্যে 1942-এর ৪ নভেম্বর এল আলামিনের যুদ্ধে রমেলকে প্রতিহত করা গিয়েছে। সুভাষ রওনা হওয়ার মাত্র সপ্তাহখানেক আগে ২ ফেব্রুয়ারি সোভিয়েতরা জার্মানদের স্তালিনগ্রাদে পরাজিত করেছে। তবুও ব্রিটিশরা সন্ত্রস্ত সেদিন। সুভাষের সাবমেরিন যাত্রার ঐতিহাসিক তাৎপর্য বোঝা যায় আরেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে।
1943-এর 9 ফেব্রুয়ারি ভারতের মাটিতে মহাত্মা গান্ধী অনশন শুরু করলেন। 3 সপ্তাহ ধরে প্রবল উদ্বেগে দীর্ণ হয়ে রইল গোটা ভারত। ব্রিটিশ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল, গান্ধী যদি অনশনই করেন তবে তাকে মৃত্যুবরণ করতে দেওয়াই ভালো। এল আলামিন এবং স্তালিনগ্রাদের জয়ে উৎফুল্ল চার্চিল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পৃথিবীর সর্বত্র আমরা জয়ী এখন। আমাদের চিরশত্রু ওই জঘন্য বৃদ্ধের সামনে হাত জোড় করার সময় নয় এটা। টিকা 78। গান্ধীর মৃত্যু হলে লিনলিথগোর আশা 6 মাস হয়তো অশান্তি থাকবে, ক্রমে কমতে কমতে শেষে তাও আবার থাকবে না। টিকা 79। প্রধানমন্ত্রী এবং ভাইসরয়ের সঙ্গে ভারত বিষয়ক সেক্রেটারি অফ স্টেট LS আমেরি সবাই মিলে উঠে পড়ে লাগলেন গান্ধীকে প্রবঞ্চক প্রমাণ করতে। আশায় রইলেন তিনি যে নির্ঘাত জলের সঙ্গে গ্লুকোজ মিশিয়ে খেয়ে যাচ্ছেন এমন একটা প্রমাণ হাতে পাওয়া যাবেই। এদিকে মার্কিনীরা কিন্তু ব্রিটিশ হেফাজতে গান্ধীর মৃত্যুর সম্ভাবনায় ভয়ানক উদ্বিগ্ন হয়ে উঠল। তাদের সন্ধি স্থাপনের প্রস্তাব ব্রিটিশরা উড়িয়ে দিল তুড়ি মেরে। দুনিয়ার সবচেয়ে সফল ধাপ্পাবাজটির কাছে মাথা না নোয়ানোর সিদ্ধান্তের জন্য চার্চিলকে ধন্যবাদ জানালেন লিনলিথগো। ব্ল্যাকমেল আর সন্ত্রাস ব্যবহার করে চালাকি করে গিয়েছেন উনি আজীবন। পৃষ্ঠা 229। ভারত ছাড়ো আন্দোলন ততদিনে সম্পূর্ণ ধ্বস্ত। মহাত্মার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাও আর দেখানোর দরকার নেই ব্রিটিশদের। ঔপনিবেশিক প্রভুদের সঙ্গে লড়াইয়ের মঞ্চে তখন সুভাষ একাই। জাপানি ও জার্মান টেলিগ্রাফিক কোড ফাঁস করে মিত্রশক্তি জানতে পেরেছে এই অপ্রতিরোধ্য বিদ্রোহীর খবর। আবারও যাত্রা শুরু করেছেন তিনি, কিন্তু সমুদ্রের তলায় তাকে ঘায়েল করার জন্য যে স্তরের গোয়েন্দা তথ্য কিংবা সামরিক পদ্ধতি দরকার ছিল সেটা তখনও তাদের হাতে নেই। ডেনিশ জলরাশির ছোট খাঁড়ি দিয়ে U-180 এগিয়ে চলেছে নরওয়ে উপকূলের ক্রিস্টিয়ান স্যান্ডের দিকে, সেখান থেকে উত্তর সাগরে। স্কটল্যান্ডের উত্তরে ও আইসল্যান্ডের দক্ষিণে প্রণালী দিয়ে সফলভাবে বেরিয়ে গিয়েছে। এবার আটলান্টিক মহাসাগরে দক্ষিণমুখী যাত্রা। মাঝপথে স্পেনীয় উপকূলে দাঁড়িয়ে নতুন করে তেল ভরে নেওয়াও হয়েছে। 9D ধরনের এই নৌকো ব্যাটারি রিচার্জ করার জন্য রাতের দিকে ভেসে উঠত জলের উপরে। জলে ভাসা অবস্থায় তার গতিবেগ ঘন্টায় 18 নট, আর ডুবন্ত অবস্থায় ঘন্টায় 7.7 নট। টিকা 81। ডুবোজাহাজে চড়ার নতুন অভিজ্ঞতায় উত্তেজিত ছিলাম, আবিদ হাসান পরে স্মরণ করেছেন। কিন্তু ডুবোজাহাজে উঠতেই সব উত্তেজনা উধাও। নৌকোর ভিতরে যেন দম বন্ধ হয়ে আসে। বাতাসে, খাবারে, কম্বলে সর্বত্র ডিজেলের ঝাঁঝালো গন্ধ। সুভাষকে প্যাসেজের ওধারে একটি ছোট ঘরে বাঙ্ক দেওয়া হয়েছে। ওই দিকটিই অফিসারদের জায়গা। প্রথমবার যখন খাবার পাওয়া গেল হতাশায় ভেঙে পড়লেন হাসান। খাবার মানে শক্ত তেল জবজবে গরুর মাংসের টুকরো, সঙ্গে স্যাঁতস্যাঁতে রুটি। দৌড়ে রান্নাঘরে গিয়ে তিনি একটি চালের বস্তা আর খানিক ডাল জোগাড় করলেন। সৌভাগ্যক্রমে সুভাষের এই রাজনৈতিক সামরিক সহকারীটি রাঁধতে জানতেন, সুতরাং তার নেতাকে খাওয়ার মতো সহজ কিছু ভারতীয় খাবার বানিয়ে দিতে পারলেন তিনি। মুশকিল একটাই, নিজের খাবারের ভাগ উদারভাবে জার্মান অফিসারদের বিলি করে দেন সুভাষ। এদিকে জাহাজে চালের পরিমাণ খুবই সীমিত। টিকা 82। হাসান যদি ভেবে থাকতেন বাঙ্কে শুয়ে বই পড়তে পড়তে বেশ সময়টা কাটিয়ে দেওয়া যাবে, প্রথমেই বিরাট আঘাত পেতে হতো তাঁকে।
কারণ কিছুক্ষণ পরেই সুভাষ তাকে টাইপরাইটারটি বার করে এনে কাজে বসে যেতে আদেশ দিলেন। প্রথম কয়েক সপ্তাহ কেটে গেল দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের নতুন সংস্করণের জন্য সংশোধনের কাজ করতে করতে। স্পেনের কাছে ট্যাঙ্কার তেল নিতে থামার সময় জার্মানিতে সেই পাণ্ডুলিপি পাঠিয়ে দেওয়া হলো। এবার সুভাষের কাজ এশিয়ায় পৌঁছে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন তার জন্য সতর্কভাবে প্রস্তুত হওয়া। হাসানকে বললেন তোজোর ভূমিকায় অভিনয় করে সুভাষকে খুব কঠিন প্রশ্ন করতে। জাপানিদের সঙ্গে ঠিক কোন পথে বোঝাপড়া সারবেন সেটা ভেবে নিলেন। পৃষ্ঠা 230। তারপর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির অফিসারদের কিভাবে দলে টানবেন, তাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দিতে বলবেন, সেই ভাবনা শুরু করলেন। ভারতের মুক্তিযোদ্ধাদের জন্য যে বক্তৃতা দেবেন মুখে মুখে সেগুলি বলতে শুরু করলেন, কিংবা হাতে লিখে ফেললেন আর টাইপ করে গেলেন হাসান। 1857 পর থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস এভাবে লেখা হলো ডুবোজাহাজে বসে, হাসানের মতে ইতিহাসের পাঠ্য বই হিসেবে তার মূল্য হতো অসাধারণ। আইএনএর মহিলা বাহিনী নিয়ে বিশদ পরিকল্পনা করলেন সুভাষ। বিভিন্ন অঞ্চল ও শ্রেণীর নারীর মানসিকতা নিয়ে আলোচনা করলেন। মহিলাদের জন্য ইউনিফর্ম তৈরি করতে হবে সুভাষের মত। হাসান সংশয়ী, ভারতীয় মহিলাদের দিয়ে যুদ্ধ করানো সম্ভব হতে পারে, কিন্তু শাড়ি এবং সালোয়ার কামিজ ছেড়ে প্যান্ট ও বুশশার্ট পরানো অসম্ভব। সুভাষ কিন্তু নিশ্চিত তিনি ভারতীয় মহিলাদের মিলিটারি ইউনিফর্ম পরতে রাজি করতে পারবেনই। টিকা 83। এই দীর্ঘ সাবমেরিন যাত্রায় হাসান তার নেতার গুণাগুণ বিষয়ে বেশ কিছু নতুন ধারণা লাভ করলেন। তারা যখন জাহাজের ব্রিজ অংশে সুভাষ যখন মুখে মুখে বক্তৃতা বলে যেতে পারছেন না, সেই সব সময়ে নেতাজিকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন হাসান। জানতে চাইতেন কোনটাকে তিনি তার চরম দুর্ভাগ্য বলে মনে করেন। এক মুহূর্ত দ্বিধা না করে সুভাষের উত্তর নির্বাসনে থাকা। ভয়ানক বিপদের মুখেও তার নেতার সাহস ও স্থৈর্য দেখে মুগ্ধ হাসান। ইউ-180 উপর কঠোর নির্দেশ, জাহাজে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও শত্রু জাহাজ দেখলেই আক্রমণ করতেই হবে। 18 এপ্রিল পশ্চিম আফ্রিকার উপকূলে দক্ষিণ আটলান্টিকে সাবমেরিন থেকে দেখতে পাওয়া গেল ব্রিটিশ বাণিজ্য জাহাজ SS কর্বিসকে। ইউ-180 টর্পেডো আক্রমণ শুরু করলো। জাহাজটি দাউ দাউ করে চলতে চলতে ডুবে গেল। হাসান খেয়াল করলেন ভারতীয় ও মালয় নাবিকদের তোলা হলো পলকা ডিঙিতে, আর একটি মাত্র লাইফ বোট ভর্তি হলো ইউরোপীয় নাবিকদের দিয়ে। বর্ণবিভেদ যেন বিষুব রেখারই মতো সর্বত্র বিরাজমান। কয়েকদিন পর আরেকটি মালবাহী জাহাজ নজরে এলো, কিন্তু এবার ইউ-180 ভুল করে ফেলল একটা, নিজের জলের উপর ভেসে উঠল। ব্রিটিশ জাহাজ সাবমেরিনটিকে প্রচণ্ড ধাক্কা দেওয়ার চেষ্টা করতেই ক্যাপ্টেন আবার ডুবে যাওয়ার নির্দেশ দিলেন। এইসব সংকটের মধ্যেই হাসান শুনতে পেলেন সুভাষের গলা। হাসান, ওই অংশটা আমি 2 বার তোমাকে বলেছি, কিন্তু এখনো তোমার লেখার সময় হলো না। শত্রুর হাত থেকে কোনো ক্রমে বেঁচে সমুদ্র তলে ডুবে ডুবোজাহাজ ধাতস্থ হতে না হতেই ক্যাপ্টেন মিউজেনবার্গ সব নাবিকদের নির্দেশ দিলেন ভারতীয় নেতা ও তাঁর সেক্রেটারির অবিচলিত স্থৈর্য দেখে শিখতে বিপদের সময় কিভাবে চলতে হয়। টিকা 84। আটলান্টিক অভিযান শেষ করে উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতীয় মহাসাগরে প্রবেশ করল সাবমেরিন। ইতিমধ্যে 1943-এর 20 এপ্রিল জাপানি সাবমেরিন
29 ফ্লোটিলা কমান্ডার ক্যাপ্টেন মাসাও তেরাওকাকে নিয়ে পেনাং ছেড়ে ভাসতে শুরু করেছে। সেই জাহাজের নাবিকরা জাহাজের রসদ হিসেবে ভারতীয় খাবারের মাল মশলাও কিনছেন দেখে স্থানীয় ভারতীয়রা তো অবাক। 26 এপ্রিল জার্মান ও জাপানি ডুবোজাহাজ দুটি পরস্পরকে দেখতে পেল, যেখানে তার অবস্থান মোটামুটিভাবে 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ভারতীয় মহাসাগরে ম্যাডাগাস্কার উপকূল থেকে 400 নটিক্যাল মাইল দূরত্বে। পূর্ব নির্ধারিত মিলন স্থানে ভেসে উঠতে নাবিকরা আবিষ্কার করলেন সমুদ্র সেখানে উত্তাল, যাত্রী স্থানান্তর প্রায় অসম্ভব। সুতরাং 2 সাবমেরিন পাশাপাশি চলতে থাকলো। কে জানে কতক্ষণ তেরাওকার মনে হলো যেন অনন্তকাল। 27 এপ্রিলের বিকেলের দিকে একজন জার্মান অফিসার ও সিগন্যালম্যান সাঁতরে চলে গেলেন জাপানি ডুবোজাহাজটিতে। 28 এপ্রিলের ভোরে ঢেউ তখনও বিরাট উঁচু, যাত্রী স্থানান্তর করা হবে স্থির হলো, কেননা সমুদ্রের উপরিতল দিয়ে চলা ক্রমেই আরও বেশি ঝুঁকির ব্যাপার হয়ে উঠছে। 2 জার্মান একটি রাবারের ডিঙি চালিয়ে ফিরে এলেন নিজেদের সাবমেরিনে, সঙ্গে রইল একটা বিরাট মোটা দড়ি। সুভাষচন্দ্র বসু ও আবিদ হাসান U-180 থেকে ডিঙিতে উঠলেন, ফুঁসে ওঠা মহাসাগরের উপর দিয়ে ভাসতে ভাসতে চললেন I-29 দিকে। সম্পূর্ণ সিক্ত অবস্থায় ভারতীয় নেতা ও তাঁর সহকারী জাপানি সাবমেরিনে উঠলেন। ওঠার পর খুবই উষ্ণ অভিনন্দন পেলেন তাঁরা। এই যে একটি ঘটনা সেদিন ঘটল, সামরিক দিক দিয়ে তাকে অত্যন্ত দুরূহ, বিস্ময়কর কৃতিত্ব বলতেই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোটা ইতিহাসে একমাত্র দৃষ্টান্ত যেখানে সাবমেরিন থেকে সাবমেরিনে এভাবে যাত্রী স্থানান্তর হলো, তাও আবার সেই সমুদ্রে যেখানে আকাশ ভাগেই হোক আর জলভাগেই হোক শত্রুপক্ষই তুলনায় অনেক বেশি শক্তিশালী। এমনিতেই জার্মান নৌকোগুলির ধ্বংসের হার 80% বেশি। এই বিশেষ ক্ষেত্রটিতে ঝুঁকিও ছিল বিরাট। যে জার্মান নাবিক ক্যামেরায় এই দুঃসাহসী যাত্রা ও স্থানান্তরের ছবি তুলে রাখেন, পরের অভিযানেই তিনি নিহত হন। ছবিগুলি তিনি তার মায়ের কাছে রেখে যান, বলে যান ভারত থেকে কেউ কোনোদিন এসে ছবিগুলি চাইবেন। টিকা 85। জায়গার স্বল্পতা, দুঃসাধ্য অভিযান, তাও জার্মান অফিসাররা ও নাবিকরা তাঁদের ভারতীয় অতিথিদের প্রতি আগাগোড়াই বন্ধুত্বপূর্ণ, সহৃদয়। তা সত্ত্বেও জাপানি সাবমেরিনে উঠে সুভাষ ও হাসানের যেন বাড়ি ফেরার মতো আরাম বোধ হলো। হাসান পরে স্মরণ করেছেন, ওঠার সঙ্গে সঙ্গেই এরকম একটা অনুভূতি হলো আমাদের। নেতাজিরও মনে হলো একই কথা। অনেক কম আড়ষ্ট পরিবেশ এখানে। জার্মান সাবমেরিনটির চেয়ে এটা জায়গাও বেশি। ফ্লোটিলা কমান্ডার মাসাও তেরাওকা সুভাষের জন্য নিজের কেবিনটি ছেড়ে দিলেন। পৃষ্ঠা 232। সুভাষ ও তার সহকারীকে সফলভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে নিয়ে আসার দারুণ কৃতিত্ব উদযাপন করতে এবং জাপানি এক জাহাজ থেকে অন্য জাহাজে নিয়ে আসার দারুণ কৃতিত্ব উদযাপন করতে এবং জাপানি সম্রাটের জন্মদিনে তাকে সম্মান জানাতে সাবমেরিনের ক্যাপ্টেন জুইচি ইজু 29 এপ্রিল একটি পার্টিরও আয়োজন করে ফেললেন। ভারতীয়দ্বয়ের মনে হলো সত্যিই যেন এশিয়ার মাটিতে ফিরে এসেছেন। জাপানি রাঁধুনিদের পেনাং থেকে আনা ভারতীয় মশলা দিয়ে রান্না করা খাবার পাওয়া গেল পেনাংয়ে। সেই খাবার খেয়ে বেশ তৃপ্তি হলো তাঁদের। তবে দিনে 4 বার খাওয়া সুভাষের পক্ষে অসম্ভব। আমাদের কি আবার খেতে হবে, ক্যাপ্টেন তেরাওকা? জাপানি আতিথেয়তায় প্লাবিত সুভাষ
হাসি মুখে জানতে চাইলেন। টিকা 86। ভারতের দক্ষিণ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে চলল I-29। ব্রিটিশ নজরদারি সীমানার বাইরে আসতেই পেনাংয়ের নির্দেশ পথ বদলে যাত্রীদের উত্তর সুমাত্রার উপকূলে একটি ছোট্ট দ্বীপ সাবাং, তন্ত্রী সহায়কার বয়াকার অনুসার সাবাংয়ে নিয়ে যাওয়া হোক। পেনাং ইতিমধ্যে মুখে মুখে রটতে শুরু করেছে সুভাষের আসন্ন আবির্ভাবের খবর। তাই এই পথ বদল। 1943-এর 6 মে নিরাপদে সাবাংয়ের বন্দরে এসে ভিড়ল I-29। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে তার যেটুকু অবদান রাখার তা সুসম্পন্ন। জুইচি ইজু এই অভিযানের পরই অন্য পদে চলে গেলেন। I-11-এর ক্যাপ্টেন হলেন। পরের বছরের শুরুতেই প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে যেটি নিখোঁজ হয়ে যায়। I-29কে শেষ পর্যন্ত 1944-এর জুলাইয়ে ফিলিপিন্সের কাছে ডুবিয়ে দেয় একটি মার্কিন সাবমেরিন। সাবাংয়ে নামার আগে সুভাষ জাপানি ডুবোজাহাজের সব নাবিকদের সঙ্গে মিলে একটি ছবি তোলান। ছবির উপর একটি আন্তরিক বাক্য লিখে স্বাক্ষর করে দেন, এই ডুবোজাহাজটিতে চড়তে পেরে আমি বিশেষ আনন্দিত। আমার বিশ্বাস বিজয় ও শান্তির লক্ষ্যে আমাদের সংগ্রাম সফল হওয়ার পথে এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে। টিকা 87। সুভাষের বন্ধু বার্লিনের প্রাক্তন সামরিক দূত কর্নেল ইয়ামামোতো নিজে এসে সাবাংয়ের বন্দরে স্বাগত জানালেন তাকে। কয়েকদিন বিশ্রাম নিয়ে সুভাষকে টোকিওর উদ্দেশ্যে একটি ছোট জাপানি যুদ্ধ বিমানে ওঠানো হলো। বিমান চলল পেনাং, সাইগন, ম্যানিলা, তাইপে এবং হামামাতসুতে থামতে থামতে। শেষে জাপানের রাজধানীতে পৌঁছানো গেল দুপুর নাগাদ। ইম্পিরিয়াল হোটেলে সুভাষের থাকার ব্যবস্থা মার্কিন স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইট সেই হোটেলের স্থাপত্য নকশা করেছেন। ইম্পিরিয়াল প্যালেসের পরিখাটির ঠিক বিপরীত পারে হোটেলের অবস্থান। জাপানি ছদ্মনাম মাতসুদা ব্যবহার করে হোটেলে চেক ইন করলেন সুভাষ। তবে জিয়াউদ্দিন মাজোটা মাতসুদা এত সব হরেক নামের আড়ালে আত্মগোপনের পালা শেষ হতে চলেছে আর কদিনের মধ্যেই। 1 মাসের মধ্যেই ভারতীয়রা আবার শুনতে পাবেন সেই পরিচিত গলা, আমি সুভাষচন্দ্র বসু পূর্ব এশিয়ায় আমার দেশবাসীদের উদ্দেশ্যে কথা বলছি। টিকা 88। অধ্যায়টি এখানেই শেষ হলো। এরপর আমরা টিকার অংশটি পড়ে নেব। পৃষ্ঠা 349। 7 মুক্তির মূল্য ভয়ঙ্কর। 1 সুভাষচন্দ্র বসু আফটার প্যারিস, সুভাষচন্দ্র বসু দ্য অল্টারনেটিভ লিডারশিপ, নেতাজি সুভাষচন্দ্র বোস কালেক্টেড ওয়ার্কস 10ম খণ্ড, শিশির কুমার বসু এবং সুগত বসু সম্পাদিত। কলকাতা নেতাজি রিসার্চ ব্যুরো, দিল্লি, পার্মানেন্ট ব্ল্যাক, 2004, পৃষ্ঠা 112 থেকে 114। 2 ACN নাম্বিয়ার, ফরওয়ার্ড NG গনপুলে, নেতাজি ইন জার্মানি আ লিটল নোন চ্যাপ্টার, মুম্বাই ভারতীয় বিদ্যাভবন, 1959, পৃষ্ঠা রোমান 8। আলোচনা দ্রষ্টব্য M.R. Vyas, Passage Through a Turbulent Era, Historical Reminiscences of the Fateful Years, 1937 থেকে 47, মুম্বাই ইন্দো ফরেন পাবলিকেশনস, 1982, পৃষ্ঠা 266 থেকে 272। 3 কাবুল থেকে কোয়ারনি চিঠি, রোমে ইতালীয় বিদেশ মন্ত্রকের উদ্দেশ্যে, প্ল্যান অফ ইন্ডিয়ান রেভলিউশন, রিপোর্ট অফ অ্যান ইন্টারভিউ, কাবুল, এপ্রিল 2, 1941। সুভাষচন্দ্র বোস, his proposals about India in continuation of telegram number 124.
সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রাইটিংস অ্যান্ড স্পিচেস 1941 থেকে 1943। নেতাজি সুভাষচন্দ্র বোস কালেক্টেড ওয়ার্কস 11 খণ্ড শিশির কুমার বসু এবং সুগত বসু সম্পাদিত। কলকাতা নেতাজি রিসার্চ ব্যুরো, দিল্লি পার্মানেন্ট ব্ল্যাক, 1998, 2002, পৃষ্ঠা 34 থেকে 37। 4. Secret Memorandum to the German Government, বার্লিন, 9 এপ্রিল 1941, তদেব পৃষ্ঠা 38 থেকে 49। 5. Record of conversations between Ribbentrop and Bose, 1941 থেকে 1942, GFO, বইয়ের পৃষ্ঠা 350। 6. Supplementary Memorandum to the German Government, বার্লিন, 3 মে 1941, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 50 থেকে 52। 7. Draft of the Free India Declaration by Majota, মে 1941, AAA/CULT আর, অষ্টম খণ্ড, ইংল্যান্ড, GFO, প্রতিরূপ তদেব, পৃষ্ঠা 57 থেকে 58। 8. ও মাজোটা ডক্টর ওরমানকে লেখা চিঠি, 5 জুলাই 1941, তদেব, পৃষ্ঠা 59। 9. Report of a conversation with the German Foreign Office, ওরমান, 17 জুলাই 1941, তদেব, পৃষ্ঠা 60 থেকে 62। 10. Gessler Wersing, Indian Asians, Gefährlich, Johor, Dusseldorf, Diedrichs, 1968, পৃষ্ঠা 8 থেকে 9। 11. সুভাষচন্দ্র বসু জোয়াকিম ফন রিবেনট্রপকে লেখা চিঠি, 15 অগস্ট 1941, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 63 থেকে 65। 12. ACN নাম্বিয়ারের সাক্ষাৎকার, শিশির কুমার বসু এবং কৃষ্ণা বসু, 1971, NRB, কৃষ্ণা বসু ইতিহাসের সন্ধানে, কলকাতা আনন্দ, 1972, পৃষ্ঠা 99 থেকে 102। স্টেটমেন্ট অফ ACN নাম্বিয়ার, 17 সেপ্টেম্বর 1945, TNA, পৃষ্ঠা 9 থেকে 20। ACN নাম্বিয়ার, a memorable meeting in Paris with Netaji Subhash Chandra Bose, The Oracle, 4, 1 নম্বর, জানুয়ারি 1982, 61 থেকে 62। 13. Swami, Notes taken in Singapore, September-October 1945, when Swami came to T, within bracket, TNA. আবিদ হাসানের সাক্ষাৎকার, শিশির কুমার বসু, কৃষ্ণা বসু, সুগত বসু এবং রবীন্দ্র কুমার ঘোষ, প্রতিলিপি শর্মিলা বসু, প্রকাশিত হয়েছে আবিদ হাসান, A Soldier Remembers, দ্য ওরাকল, 6, 1 নম্বর, জানুয়ারি 1984, 24 থেকে 28। 14. গিরিজা মুখোপাধ্যায়, দিস ইউরোপ, কলকাতা সরস্বতী লাইব্রেরি, 1950, পৃষ্ঠা 131, ভিয়াস, প্যাসেজ থ্রু আ টার্বিউলেন্ট ইরা, পৃষ্ঠা 271, 310 থেকে 311। 15. আলেকজান্ডার ওয়ের্থ, অ্যান আই উইটনেস অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ইন ইউরোপ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার II, আলেকজান্ডার ওয়ের্থ এবং ওয়াল্টার হারবিক, নেতাজি ইন জার্মানি, কলকাতা নেতাজি রিসার্চ ব্যুরো, 1970, পৃষ্ঠা 14 থেকে 16। 16. ভারতের ভাইসরয় ভারতের সেক্রেটারি অফ স্টেটকে লেখা চিঠি, 26 মে 1941, LPS 12/487, IORBL। 17. SOE, স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ ওয়ার ডায়েরি, 16 থেকে 17 জুন 1941। HS 7/220, কাবুলের ইতালীয় মিনিস্টার চিঠি পাঠাচ্ছেন রোমের উদ্দেশ্যে, 26 মার্চ 1941, HW 12/263, TNA। 18. SOE ওয়ার ডায়েরি, 18 জুন 1941, HS 7/220, TNA। 19. ভিয়াস, প্যাসেজ থ্রু আ টার্বিউলেন্ট ইরা, পৃষ্ঠা 324। 20. ওয়াল্টার হারবিক, a report on the organization and training of the Free India Army in Europe,
1941-42, ওয়ের্থেন হার্বিক, নেতাজি ইন জার্মানি, পৃষ্ঠা 53। 21, হিউ টোয়ে, দ্য স্প্রিঙ্গিং টাইগার, আ স্টাডি অফ সুভাষ চন্দ্র বোস, লন্ডন কাসেল, 1959, পৃষ্ঠা 70। 22, হাসান, আ সোলজার রিমেম্বার্স, পৃষ্ঠা 29-32। বইয়ের পৃষ্ঠা 351। 23, গনপুলে, নেতাজি ইন জার্মানি, পৃষ্ঠা 95। 24, হাসান, আ সোলজার রিমেম্বার্স, পৃষ্ঠা 42-44। 25, শিশির কুমার বসু, দ্য গ্রেট এস্কেপ, কলকাতা নেতাজি রিসার্চ ব্যুরো, 2000, পৃষ্ঠা 47-48, 58-59। ভগৎ রামস স্টোরি, TNA। 26, অত্যন্ত গোপনীয় ফাইল C7488, প্রধানমন্ত্রীর জন্য BJ রিপোর্ট নাম্বার 095161, 5 সেপ্টেম্বর 1941। চার্চিলের সি আদ্যক্ষর যুক্ত HW 1/48 TNA। 27, শিশির কুমার বসু, রিমেম্বারিং মাই ফাদার, কলকাতা নেতাজি রিসার্চ ব্যুরো, 1988, পৃষ্ঠা 109-114। হোম পলিটিক্যাল ফাইল 94/26/41 NAI। বাংলা প্রদেশের গভর্নর ভারতের ভাইসরয়কে লেখা চিঠি, 7 ডিসেম্বর 1941। তদেব 8 ডিসেম্বর 1941, তদেব 9 ডিসেম্বর 1941, তদেব 10 ডিসেম্বর 1941। AK ফজলুল হক, বাংলা প্রদেশের গভর্নর জন হাবার্টকে লেখা চিঠি, 10 ডিসেম্বর 1941। JG লেইথওয়েট, ভাইসরয়েস ক্যাম্প, পাটনা থেকে লিখছেন MO কার্টারকে, গভর্নর্স হাউস, কলকাতা। সঙ্গে সেক্রেটারি অফ স্টেট LS আমেরির ভাইসরয় লিনলিথগোকে পাঠানো টেলিগ্রাম, 10 ডিসেম্বর 1941। 11 ডিসেম্বর 1941। প্রতিটি রয়েছে 8/3/2/30 IORBL। 28, শিশির কুমার বসু, SA আইয়ার এবং আলেকজান্ডার ওয়ের্থ, আ বিকন অ্যাক্রস এশিয়া, মুম্বাই ওরিয়েন্ট লংম্যান, 1973, পৃষ্ঠা 133-134। 29, দ্য ফল অফ সিঙ্গাপুর, আজাদ হিন্দ রেডিওয়ে সুভাষচন্দ্রের বেতার সম্প্রচার, 19 ফেব্রুয়ারি 1941, বসু, আজাদ হিন্দ, পৃষ্ঠা 67-68। 30, কৃষ্ণা বসু, ইতিহাসের সন্ধানে, পৃষ্ঠা 31। 31, ইন্ডিয়া হ্যাজ নো এনিমি আউটসাইড হার ওন ফ্রন্টিয়ার্স, 19 মার্চ 1942, বসু, আজাদ হিন্দ, পৃষ্ঠা 75-79। 32, মোহনদাস গান্ধী, দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী, 76তম খণ্ড, নয়াদিল্লি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিকেশনস ডিভিশন, 1958-1978, পৃষ্ঠা 87। 105, 114, 120, 242, 381। 33, ভারতের ভাইসরয় লিনলিথগো, ভারতের সেক্রেটারি অফ স্টেট LS আমেরিকে লেখা চিঠি, 21 জানুয়ারি 1942, নিকোলাস মানসার্গ সম্পাদিত। দ্য ট্রান্সফার অফ পাওয়ার, প্রথম খণ্ড, লন্ডন HMG, 1970-1983, ডকুমেন্ট 23। 34, ড্রাফট ডিক্লারেশন অন ইন্ডিয়া, 22 ফেব্রুয়ারি 1942। GFO মাহফেজ খানা থেকে যে অবিকল প্রতিরূপটি করা হয়েছে সেটি রয়েছে শিশির কুমার বসু সম্পাদিত নেতাজি অ্যান্ড ইন্ডিয়াস ফ্রিডম, কলকাতা নেতাজি রিসার্চ ব্যুরো, 1975, পৃষ্ঠা 306-309। 35, জার্মান নৌ সদস্যের স্মারকলিপি, 12 এবং 20 ফেব্রুয়ারি 1942, এবং রেডার হিটলার নৌ সম্মেলন, 13 ফেব্রুয়ারি, 12 মার্চ এবং 13 এপ্রিল 1942। উদ্ধৃত রয়েছে মিলান হাওনার, ইন্ডিয়া অ্যান্ড দ্য অ্যাক্সিস পাওয়ার্স, শিশির কুমার বসু সম্পাদিত নেতাজি অ্যান্ড ইন্ডিয়াস ফ্রিডম, পৃষ্ঠা 292। 36, মিলান হাওনার, ইন্ডিয়া ইন অ্যাক্সিস স্ট্র্যাটেজি, জার্মানি, জাপান অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিস্টস ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, স্টুটগার্ট, ক্লেটকট্টা,
1981, পৃষ্ঠা 402, 429 থেকে 435, বইয়ের পৃষ্ঠা 352। 37, My date is perhaps an instance of wishful thinking, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 80 থেকে 83, Vyas, Passage through a Turbulent Era, পৃষ্ঠা 365 থেকে 367, শিশির কুমার বসু, বসুবাড়ি, কলকাতা আনন্দ, 1985, পৃষ্ঠা 147। 38, আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, হায়দ্রাবাদ, ওরিয়েন্ট লংম্যান, 1988, পৃষ্ঠা 40। 39, হাউনার, ইন্ডিয়া ইন অ্যাক্সিস স্ট্র্যাটেজি, পৃষ্ঠা 446 থেকে 448। 40, মার্টিন বরম্যান, হিটলারের স্মৃতি রোমন্থনের বিবরণ, ফেব্রুয়ারি 1945, দ্য টেস্টামেন্ট অফ অ্যাডলফ হিটলার, বোরিং, ওরেগন, CPA বুক পাবলিশার, 1990, পৃষ্ঠা 21। 41, লুইগি বার্জিনি, with Chandra Bose in his home, Popolo di Italia, 19 April 1942। 42, Galeggio Ciano, Ciano's Diary, 1939 থেকে 1943, ম্যালকম মাগরিচ সম্পাদিত, লন্ডন, উইলিয়াম হেইনম্যান, 1947, পৃষ্ঠা 465। 43, মাই অ্যালেজিয়েন্স, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 94 থেকে 99। 44, সুভাষচন্দ্র বসু জোয়াকিম ফন রিবেনট্রপকে লেখা চিঠি, 22 মে 1942, তদেব, পৃষ্ঠা 100 থেকে 101। 45, বোস হিটলার ইন্টারভিউ, GFO মাহফেজ খানায়, পল স্মিথ এর বিবরণের ইংরেজি অনুবাদ, শিশির কুমার বসু সম্পাদিত, নেতাজি অ্যান্ড ইন্ডিয়াস ফ্রিডম, পৃষ্ঠা 310 থেকে 315। 46, তদেব। 47, ওয়েথ এবং হার্বিক, নেতাজি ইন জার্মানি, পৃষ্ঠা 36, মুখোপাধ্যায়, দিস ইউরোপ, পৃষ্ঠা 134। কৃষ্ণা বসু, হিটলার ও নেতাজি, প্রসঙ্গ সুভাষচন্দ্র, কলকাতা আনন্দ, 1993, পৃষ্ঠা 87। 48, রাজমোহন গান্ধী, মোহনদাস দ্য ম্যান, হিজ পিপল অ্যান্ড দ্য এম্পায়ার, দিল্লি, পেঙ্গুইন, 2007, পৃষ্ঠা 421। 49, ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পলিসি, 17 জুন 1942, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 117 থেকে 121। 50, গান্ধী কালেক্টেড ওয়ার্কস, 76তম খণ্ড, পৃষ্ঠা 87, 105, 114, 120, 242, 381। 51, উদ্ধৃত আছে হাউনার, ইন্ডিয়া অন অ্যাক্সিস স্ট্র্যাটেজি, পৃষ্ঠা 493। 52, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 17 অগস্ট 1942, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 132 থেকে 139। 53, দ্য USA, ব্রিটেন অ্যান্ড ইন্ডিয়া, 15 অক্টোবর 1942, তদেব, পৃষ্ঠা 162 থেকে 169। 54, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 17 অগস্ট 1942, তদেব, পৃষ্ঠা 132 থেকে 139। 55, গনপুলে, নেতাজি ইন জার্মানি, পৃষ্ঠা 89। 56, মুখোপাধ্যায়, দিস ইউরোপ, পৃষ্ঠা 139, 153। 57, ভিয়াস, প্যাসেজ থ্রু আ টার্বুলেন্ট ইরা, পৃষ্ঠা 326। 58, হাসান, আ সোলজার রিমেম্বার্স, 40 থেকে 41, বইয়ের পৃষ্ঠা 353। 59, টোয়ে দ্য স্প্রিঙ্গিং টাইগার, পৃষ্ঠা 68 থেকে 69, হাউনার, ইন্ডিয়া অ্যান্ড দ্য অ্যাক্সিস পাওয়ার্স, বসু, নেতাজি অ্যান্ড ইন্ডিয়াস ফ্রিডম, পৃষ্ঠা 301। 60, টোয়ে দ্য স্প্রিঙ্গিং টাইগার, পৃষ্ঠা 74। 61, ফ্রি ইন্ডিয়া অ্যান্ড হার প্রবলেমস, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 148 থেকে 156। 62, ইন্ডিয়া অ্যান্ড জার্মানি, তদেব, পৃষ্ঠা 157 থেকে 161। 63, কৃষ্ণা বসু, ইতিহাসের সন্ধানে, পৃষ্ঠা 102। 64, এমিলি সেঙ্কলের সঙ্গে আমার কথোপকথন, 1993। 65, স্টেটমেন্ট অফ ACN নাম্বিয়ার, 17 সেপ্টেম্বর 1945, TNA।
অনুচ্ছেদ 160 থেকে 179, ব্যুরো অফ সেক্রেটারি অফ স্টেট, ভারত, সিরিয়াল নাম্বার 195, তৃতীয় খণ্ড 13955 থেকে 140026, GFO মাইক্রোফিল্ম NRB। 66 সুভাষচন্দ্র বসু এমিলি সেঙ্কলকে লেখা চিঠি 15 সেপ্টেম্বর 1942, তদেব 26 সেপ্টেম্বর 1942, তদেব 1 অক্টোবর 1942, 6 অক্টোবর 1942। প্রতিটি আছে সুভাষচন্দ্র বসু লেটার্স টু এমিলি সেঙ্কল 1934 থেকে 1942। নেতাজি সুভাষচন্দ্র বসু কালেক্টেড ওয়ার্কস, সপ্তম খণ্ড, শিশির কুমার বসু এবং সুগত বসু সম্পাদিত, কলকাতা নেতাজি রিসার্চ ব্যুরো, দিল্লি, পার্মানেন্ট ব্ল্যাক, 1994-2004, পৃষ্ঠা 218 থেকে 220। 67 সুভাষচন্দ্র বসু এমিলি সেঙ্কলকে লেখা চিঠি 5 নভেম্বর 1942, তদেব 7 নভেম্বর 1942, তদেব 16 নভেম্বর 1942, তদেব 18 নভেম্বর 1942। প্রতিটি তদেব পৃষ্ঠা 223 থেকে 224। স্টেটমেন্ট অফ ACN নাম্বিয়ার 17 সেপ্টেম্বর 1945, TNA, অনুচ্ছেদ 171। 68 কৃষ্ণা বসু ইতিহাসের সন্ধানে, পৃষ্ঠা 104। 69 সুভাষচন্দ্র বসু এমিলি সেঙ্কলকে লেখা চিঠি N.D. ডিসেম্বর 1942, তদেব 19 ডিসেম্বর 1942। 2 আছে বসু লেটার্স টু এমিলি, পৃষ্ঠা 225 থেকে 227। 73 স্টেটমেন্ট অফ ACN নাম্বিয়ার 17 সেপ্টেম্বর 1945, TNA, অনুচ্ছেদ 172। 71 সুভাষচন্দ্র বসু রিবেন্ট্রপকে লেখা চিঠি 5 ডিসেম্বর 1942, বসু আজাদ হিন্দ, পৃষ্ঠা 170 থেকে 172। 72 দ্য ব্লাফ অ্যান্ড ব্লাস্টার কর্পোরেশন অফ ব্রিটিশ ইম্পিরিয়ালিস্টস এবং দ্য 24th অ্যানিভার্সারি অফ দ্য ব্লাড বাথ অফ অমৃতসর, তদেব পৃষ্ঠা 193 থেকে 204। 73 ইন্ডিপেন্ডেন্স ডে, তদেব পৃষ্ঠা 182 থেকে 192। 74 সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসুকে লেখা চিঠি 8 ফেব্রুয়ারি 1943, তদেব পৃষ্ঠা 205। এই চিঠিটি শরৎচন্দ্রের কাছে পৌঁছানোর পর তিনি স্ত্রী বিভাবতী এবং 3 সন্তান শিশির, রমা এবং চিত্রাকে নিয়ে ভিয়েনায় যান এবং সেখানে এমিলি এবং অনিতাকে বসু পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানান। 75 স্টেটমেন্ট অফ ACN নাম্বিয়ার 17 সেপ্টেম্বর 1945, TNA, অনুচ্ছেদ 177, স্বামী নোটস টেকেন ইন সিঙ্গাপুর, সেপ্টেম্বর-অক্টোবর 1945, when Swami came to tea, TNA। 76 হাসান A Soldier Remembers, পৃষ্ঠা 52। 77 ক্রিস্টোফার বেইলি এবং টিম হার্পার Forgotten Armies, The Fall of British Asia, বইয়ের পৃষ্ঠা 354। 1941 থেকে 1945, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, 2004, পৃষ্ঠা 278। 78 মানসার্গ সম্পাদিত ট্রান্সফার অফ পাওয়ার, তৃতীয় খণ্ড, 8 ফেব্রুয়ারি 1943, পৃষ্ঠা 632। 79 তদেব পৃষ্ঠা 690। 80 তদেব 26 ফেব্রুয়ারি 1943, পৃষ্ঠা 737। 81 হাসান A Soldier Remembers, পৃষ্ঠা 53। বসু ওয়ের্থ অ্যান্ড আইয়ার A Beacon Across Asia, পৃষ্ঠা 160। 82 হাসান A Soldier Remembers, পৃষ্ঠা 53 থেকে 56। 83 তদেব পৃষ্ঠা 57 থেকে 61। 84 হাসান A Soldier Remembers, দ্বিতীয় কিস্তি, দ্য ওরাকল, 7, 1 নম্বর, জানুয়ারি 1985, 19 থেকে 20, 23। 85 তদেব পৃষ্ঠা 21। বসু ওয়ের্থ অ্যান্ড আইয়ার, ওয়ের্থ এবং আইয়ার A Beacon Across Asia, পৃষ্ঠা 161 থেকে 162।
ছিয়াশি হাসান আ সোলজার রিমেম্বার্স, পৃষ্ঠা 22। বসু ওয়ের্থ অ্যান্ড আইয়ার আ বিকন অ্যাক্রস এশিয়া, পৃষ্ঠা 163। সাতাশি হাসান আ সোলজার রিমেম্বার্স, পৃষ্ঠা 22। বসু ওয়েথ এবং আইয়ার আ বিকন অ্যাক্রস এশিয়া, পৃষ্ঠা 163 থেকে 164। অষ্টআশি হাসান আ সোলজার রিমেম্বার্স, পৃষ্ঠা 22 থেকে 25। বসু ওয়েথ এবং আইয়ার আ বিকন অ্যাক্রস এশিয়া, পৃষ্ঠা 164 থেকে 166। 1943 সালে জুন মাসে টোকিও থেকে বসুর সম্প্রচারের অডিও রেকর্ডিং, NRB। এরপর আমরা মূল পাঠে ফিরে যাব। পড়া চলবে পরের ফাইলে। 8 চলো দিল্লি, পৃষ্ঠা 233।